দর্শক আমন্ত্রণ 24 ঘন্টায় যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন। আজ আপনার সঙ্গে আছে মাহফুজ মিশা। আপনারা জানেন গত 2-3 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি রাজনীতির মাঠ নতুন করে গরম হয়েছে। গণ অভ্যুত্থানের 6 মাস পরে সেই গণ অভ্যুত্থানে কার কি ভূমিকা ছিল, মূল নেতৃত্ব কে দিয়েছে থেকে শুরু করে নানা রকমের আলোচনা পর্যালোচনা চলছে। প্রশ্ন উঠেছে হঠাৎ করে গণ অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে 6 মাস পরে এই রাজনীতি অথবা বিভেদটি কেন তৈরি হচ্ছে, অথবা এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা। যদি কোনো বিভেদ তৈরি হয় শেষ পর্যন্ত তাহলে তার সুবিধাই বা কে পাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম লালমনিরহাটে বলেছেন, দেশে যে অশান্তি বিরাজ করছে নির্বাচন দিলেই তার সমাধান। নির্বাচন দিলেই যদি সমাধান হয় তাহলে তাই সেই নির্বাচনই বা কেন সরকার দ্রুততম সময় দিচ্ছেন। এসব নিয়ে কথা বলবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন 4 জন তরুণ নেতা, 4 জন ছাত্র নেতা। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ধন্যবাদ ভাই আপনার সময়ের জন্য। আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। রাশেদ, অনেক কৃতজ্ঞতা। যুক্ত হওয়ার জন্য আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, স্বাগত আপনাকে। এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকেও শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমি একটু আদিব আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই এই কারণে, আমার যেটি প্রথম প্রশ্ন, আপনি যদি সরাসরি বলেন 6 মাস পরে গণ অভ্যুত্থানের নেতৃত্ব কে দিল, কারা দিল, কিভাবে হলো, কে প্রফেসর ইউনূসকে প্রথম ফোন করলো, কে মেল করলো, হ্যাঁ, অথবা 7 দফা থেকে 9 দফার ঘোষণা কে দিল, এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা এত সরব হলেন কেন? পাল্টা কাউন্টার দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি প্রথমে বলেছেন যে 6 মাস পরে কে ফোন দিয়েছে কিংবা হচ্ছে কি করেছে, এই বিষয়গুলো খুব বেশি আমি যেটি বলবো যে আলোচনাটা যেটি হচ্ছে এটা খুব 1-2 জন এই আলোচনাটা টপিকসটা তুলেছেন। সামগ্রিকভাবে অভ্যুত্থানের যারা এই আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনের সরাসরি অংশ করেছেন, সামগ্রিকভাবে সকলে কিন্তু এই আলোচনাটা তুলেননি। আমি যদি প্রথমে বলি, মানে কি, আমি ফেসবুকে অন্তত 100টা স্ট্যাটাস দেখেছি যার প্রত্যেকটা 1K প্লাস শেয়ার। সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা 1-2 এটি নিয়ে কথা বলেছেন। সরকারে যারা আছেন, সমন্বয়কারী যারা আছেন, এই আন্দোলনের ফেস বলতে আমরা যাদেরকে বুঝি, তারা এটি নিয়ে কথা বলছেন। ইসলামী ছাত্র শিবিরের একাধিক নেতা এরা নিয়ে কথা বলেছেন। তাহলে আপনাদেরকে 1-2 জন বলবেন না? আমি প্রথমে আলোচনাটা তো আমাদের একজনই স্টার্টটা করেছেন। জি, শুরু তো একজনই করবেন। তিনি কে আসলে? তিনি, আমি যেটা দেখেছিলাম মনে হয় সম্ভবত মোহাম্মদ হিজবুল্লাহ নামে আমাদের এক ভাই, জাতীয় নাগরিক কমিটির। জি, তার মানে নাগরিক কমিটি আলোচনাটা সূত্রপাত করেছে, সহ মুখপাত্র আর কি দায়িত্বে আছেন। তারপরে এটি আর কি আস্তে আস্তে আরও কয়েকজনের পাল্টা পোস্টের মাধ্যমে আর কি জিনিসটি অনেক বেশি আলোচিত হয়েছে। তো সেই জায়গার থেকে বিষয় যেটি হচ্ছে যে এটি আসলে এই আলোচনাটা তোলাটা এবং আলোচনা করাটা এক ধরনের অনাকাঙ্ক্ষিত, এবং এটার দ্বারা যেটা হয় যে অভ্যুত্থানের ভূমিকা নিয়ে টানাটানি করা, এক ধরনের নিজেদের ভিতর বিরোধ তৈরি হয় এবং সম্পর্কের এক ধরনের অবনতি ঘটে। আমি যেটি বলতে চাই যে দেখেন, এই আন্দোলনের অভ্যুত্থানের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে শহীদ এবং আহত, যারা 30,000 আহত আছেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা অংশীজনের, মানে যার জীবন শহীদ হয়েছে, মানে তার সে তো আর বড় অবদান তো আপনার জীবন দেওয়ার পরে তার কোনো সর্বোচ্চ জায়গাটা থাকে না, এবং সেটি হচ্ছে সবচেয়ে আন্দোলনের বড় স্টেক হোল্ডার। এবং এখানে একটা বিষয় দেখবেন যে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওভারঅল সবার সংগঠিত প্রচেষ্টায়, সে জায়গার থেকে এখানে আমাদের যে আইকনিক চরিত্র, তিনি কিন্তু শহীদ। মানে এখানে কিন্তু মানে এক নামে যাকে হচ্ছে সবাই, মানে সকল অংশীজন সবাই যাকে হচ্ছে এক নামে হচ্ছে ধরেন ক্রেডিট দেওয়া বলেন কিংবা হচ্ছে চরিত্র, মানে আইকনিক চরিত্র কিন্তু আবু সাঈদ, তিনি কিন্তু শহীদ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এইখানের একক কোনো ওইভাবে খুব মানে ব্যক্তিকেন্দ্রিক কোনো, আমার একটা বিনীত জিজ্ঞাসা, ধরেন জাতীয় নাগরিক কমিটি একটি সুশৃঙ্খল পেশাজীবী এবং সদ্য সাবেক শিক্ষার্থীদের সংগঠন, যা বুঝি আমরা, যারাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের বিকাশ,
সেটির একজন সহকারী মুখপাত্র যে স্ট্যাটাস দিল, সেটিকে কি আমরা জাতীয় নাগরিক কমিটির বক্তব্য ধরে নিব? না, এটি তার বক্তব্য, আপনি সরাসরি তার বক্তব্য, এটি তার ব্যক্তিগত জাতীয় নাগরিক কমিটির বক্তব্য হিসাবে এটি ধরা যাবে না। এটি তার ব্যক্তিগত জায়গা থেকে তিনি দিয়েছেন, এবং যেহেতু ব্যক্তিগত দেওয়ার পরে এই ঘটনাটি আপনার স্পষ্ট করেছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমাদের অফিশিয়ালি এই জায়গাটি থেকে স্পষ্ট হয়নি। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যেটি বলেছেন যে তার যে ফেসবুকের দুটি অবস্থান থাকবে, যে সেটি তার শুরুর পিন পোস্টে আছে, আমি একদম পরিষ্কার। আমি একটু ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের কাছে যেতে চাই। সেক্রেটারি জেনারেল বলেন তারা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সাদ্দাম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার প্রশ্নটা খুব সরাসরি। এই গণ অভ্যুত্থানের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি অরাজনৈতিক সংগঠন ছিল, সম্ভবত সেটি নিয়ে রাকিব থেকে শুরু করে আপনি কিংবা রাশেদ কারোরই প্রশ্ন নাই। পেছনে আপনারা সবাই ছিলেন এবং একটা জায়গায় আপনারা দারুণ ঐক্যবদ্ধ, এরকম ঐক্য আমি অন্তত আমার জীবদ্দশায় দেখিনি। ফলে এই 6 মাস পরে এসে এই ক্রেডিট ভাগাভাগি বা নেতৃত্বকে, সে আলোচনাটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এসে আপনারাই বা আসলে কি প্রমাণ করতে চান, বা এটি খুব জরুরিও ছিল কিনা? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনাগুলো চলছে, এগুলো তো প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে বলছে বা দেওয়ার চেষ্টা করছে। আমরা কেন্দ্রীয় সভাপতির ফেসবুক পেজ থেকে স্টেটমেন্ট দিয়েছে, বা আমি পার্সোনালি আমার ফেসবুক পেজে বা এই জিনিসগুলোতে খুব বেশি কোনো কমেন্টস করি নাই, বা এগুলোতে আমরা মনে করি এই ক্রেডিট ভাগাভাগি করা বা এখান থেকে কোনো ফায়দা হাসিল করা, এই জিনিসগুলো আমাদের জন্য জাতীয় ঐক্য বিনষ্টের অন্যতম একটা কারণ। তো এই জায়গা থেকে আমাদের সকলের বিরত থাকাটাই বরং ভালো। আর যে অভ্যুত্থানটা হয়ে গিয়েছে, এখানে তো অনেক ট্যাক্স স্যাক্রিফাইসের একটা বিষয়। তো এই ট্যাক্স স্যাক্রিফাইস যে মানুষগুলো করেছে, সেই মানুষগুলো নিঃসন্দেহে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছে। কিন্তু এখন যে কোনো ধরনের অভ্যুত্থান বা এই ঘটনা ঘটার পরে আমরা দেখতে পাই যে এখান থেকে ফায়দা হাসিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য সকলেই মানে উদ্গ্রীব থাকে। তো আমার মনে হয় যে এই কাদা ছড়াছড়ি, এই বিষয়গুলো বন্ধ করা উচিত, এবং আমাদের দায়িত্বশীল পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কথাবার্তা বা এই বিষয়গুলো নিয়ে চর্চা করার ব্যাপারে আমরা স্ট্রিক্টলি নিষেধ করেছি। সাদ্দাম, যে বক্তব্য আপনি এখন যমুনা টেলিভিশনে দিচ্ছেন, আপনার যে সংগঠন, সেই সংগঠনের একাধিক মানুষ বা দায়িত্বশীল না বললেও কর্মী সমর্থক, তারা কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল, কার মোবাইলে ভিডিও হয়েছে, কোন ছাত্রাবাসে থাকতে দেওয়া হয়েছে, পানি কিনে দেওয়ার জন্য যে দোকানটির সঙ্গে কন্ট্যাক্ট, সেটি ছাত্র শিবির করেছে, এই সব ঘটনাগুলো উন্মোচন করে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। এখন আপনারা বলছেন যে এটি কাজটি অনাকাঙ্ক্ষিত, এটি করা ঠিক হয়নি, এবং আপনারা নির্দেশনা দিয়েছেন। কিন্তু সেই পোস্টগুলো একটু আগেও, আমি এই প্রোগ্রাম শুরু করার আগেও দেখেছি, সেগুলো দিব্যি ফেসবুকে রয়েছে। ফলে আপনার কথাটা খানিকটা সাংঘর্ষিক কিনা ভাই? এখানে মূল বিষয় হচ্ছে যে কথাগুলো নিয়ে আলাপ আলোচনা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে চলছে, এই আলাপ আলোচনাগুলো নিয়ে একপাক্ষিক একটা ক্রেডিট নেয়ার যে প্রবণতাগুলো তৈরি হয়েছে। ময়দানে কিন্তু সকল রাজনৈতিক শক্তিগুলো, ছাত্র সংগঠনগুলো এখানে সরব ছিল, কিন্তু সকলেই যে যার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করেছে। তো যখন এমন হবে যে আমি আমার কথাগুলো হাইড করে আরেকজনের উপকার যতটুকু আমি পেয়েছি সেগুলো হাইড করে আমি চেষ্টা করছি নিজের গুণগানগুলো সামনে তুলে নেওয়ার জন্য এবং এখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, সেই জায়গা থেকে যারা মূলত অ্যাসোসিয়েশন করেছে, হেল্প করেছে, খুব কঠিন একটা সিচুয়েশন তখন চলছিল দেশের, যে এমন না যে অর্গানাইজ ওয়েতে এই হেল্প গুলো করা হচ্ছিল। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি জেলাগুলোতে আমরা বলে দিয়েছি এই আন্দোলনের সাথে থাকতে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আহতদের চিকিৎসা প্রদান করার জন্য, তারপর আইন বিভাগে আইনগতভাবে সহযোগিতা করার জন্য যে যে জায়গা থেকে পারছে সেই সহযোগিতাগুলো করেছে। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে সবকিছুকে অ্যাভয়েড করে এককেন্দ্রিক একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চেষ্টা করা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই যারা এই প্রবণতাগুলো দেখাচ্ছে, তখন যারা দেখেছে আমরা সহযোগিতা করেছি, আমাদের কিছু কন্ট্রিবিউশন ছিল, একেবারেই অ্যাভয়েড করা হচ্ছে। তো সেই জায়গা থেকে হয়তো তারা উষ্মা প্রকাশ করে জিনিসগুলো লিখছে। এখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তাদেরকে বলছি, আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জন্য নেগেটিভ।
সুতরাং এই একদম বিষয়গুলো পরিষ্কার, থেকে সকলে একদম সচেতন পরিষ্কার। থাকা। আপনাকে একটু থামাই আমি, সাদ্দাম, আমি একটু ছাত্র দলের সভাপতি আপনার কাছে আসতে চাই। এই গণ অভ্যুত্থানকে নিজের প্রমাণ করতে পারলে কার লাভ, এবং আপনারাও সেই প্রচেষ্টায় সামিল হয়েছেন কিনা? আমি যতদূর মনে করতে পারি, কদিন আগে জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিএনপির পক্ষ থেকে 848 জন শহীদ বা নিহতের একটা নামের তালিকা দেওয়া হয়েছে, যারা বিএনপি অথবা তার অঙ্গ সংগঠনের কর্মী, সমর্থক অথবা নেতা। জাতিসংঘ বলছে নিহতের সংখ্যা বা শহীদের সংখ্যা 1400, তার 848 জনই যদি ছাত্র দল বা বিএনপির হয়, তাহলে 848 জন না, 848 জন। 427 হ্যাঁ, মানে তারা না, ট্রাইব্যুনালে যেটা দেওয়া হয়েছে সেটা 848, সেখানে দাবি করছে জি, আর কি সেখানে সম্ভবত। 848, আর যেটি বিএনপি তালিকা প্রকাশ করেছিল তার নেতাদের, সেটি 427 ছিল। জি, ধন্যবাদ। এই সর্বশেষ সময়ে এই বিগত এই একদিন ধরে যে আপনার চলমান রয়েছে জুলাই আগস্ট আন্দোলনের ক্রেডিট ছিনতাইয়ের যে ঘটনাগুলো, যে কে পানি কিনে দিয়েছে, হ্যাঁ, কে একটা মোবাইল কিনে দিয়েছে। চিন্তায় মানে মালিকানা কার আসলে? মালিকানা হলো ছাত্র জনতার। আচ্ছা, এবং সেখানে সকল ছাত্র সংগঠনের অংশীদারিত্ব ছিল, এখানে কারো একক কৃতিত্ব নেই। এই লক্ষ লক্ষ ছাত্র জনতা এই বুলেটের সামনে দাঁড়িয়েছে, কে একটি মোবাইল কিনে দিয়েছে, কে সামান্য পানি সরবরাহ করেছে, এগুলো আমি আজকে দেখে এবং খুবই মর্মাহত হয়েছি। এবং সারাদিন এগুলো নিয়ে আমি অনেকের সাথে কথা হয়েছে, যে এই ধরনের খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনাগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এবং দায়িত্বশীল পর্যায়ে থেকে, এবং কোন ছাত্র সংগঠন কিংবা কে বা কারা এই কাজগুলো করছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেগুলো স্পষ্ট হয়েছে। কিন্তু ধরেন মুগ্ধ যখন বলছিল পানি লাগবে, পানি, সেই পানি দেওয়াটা যদি গৌরবের হয়, সেই পানি একটা সংগঠন যদি পানি সরবরাহ করে, সেটাকে আপনি কেন ছোট করে দেখবেন? আপনি এখানে মুগ্ধ যে পানি দেওয়ার যে বিষয়টি, এটি বাংলাদেশের 1971 সালের পরে অন্যতম মর্মস্পর্শী এবং হৃদয়স্পর্শী ঘটনা। আপনি সেটার সাথে তো শাহবাগে ওই কারণ বাজার থেকে পানি নিয়ে আসা হয়েছে, এই ঘটনা কি যদি সম্পৃক্ত করেন, সেটি তো খুবই অনাকাঙ্ক্ষিত। এটি এক নয়, এটা ইতিহাসের অংশ হয়ে গিয়েছে মুগ্ধর। আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকেরই ছোট ছোট অবদানের নিশ্চয়ই একটা ভূমিকা আছে। জি, আপনি যদি এই ধরনের, আমি বোঝাতে ব্যর্থ হচ্ছি কিনা জানি না, আমি আবারও বলছি, একটি মোবাইল কিনে দেওয়ার ঘটনা আছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে, খুবই নিন্দনীয়। আমি আবারও বলছি, স্পষ্টভাবে বলছি, খুবই নিন্দনীয় ঘটনা। আমরা ছাত্রদল কি কাউকে মোবাইল কিনে দেইনি? আমরা কি এই সর্বশেষ আন্দোলনে যারা সমন্বয়ক হিসাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে ছিল, তাদের নিকট অর্থ কি ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া হয়নি? কয়েক লক্ষ লক্ষ টাকা কি দেওয়া হয়নি? আমরা কি বলে বেরিয়েছি? এই ফার্স্ট শুধুমাত্র এই আপনার এই কথার প্রেক্ষিতে আমি জাস্ট সামান্যটুকু তবে আসার কথা। আজকে স্পষ্টভাবে বলি, এই সরকারের, নির্দলীয় সরকারের যে 3 জন উপদেষ্টা রয়েছে ছাত্র সংগঠন প্রতিনিধি হিসাবে, সেখানেও কেউ না কেউ আপনি দেখবেন শীঘ্রই কিন্তু জাতির সামনে সব কিছু উন্মোচন করবে, যে এই ছাত্র দলের কাছ থেকে কী ধরনের সহযোগিতা তারা পেয়েছে। এবং ব্যক্তিগতভাবে আমি বলেন, আমার সাধারণ সম্পাদক বলেন, এবং সরাসরি আমাদের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট থেকে তারা কী ধরনের এই রাজপথের ভূমিকার জন্য বারবার আমাদের স্মরণপূর্ণ হয়েছে, এবং আমরা তাদেরকে কীভাবে আশ্বস্ত করেছি সেটা আপনি কার্জন হলের সামনে বলেন। আমি অপর সংগঠনকে কিন্তু ছোটো করছি না, মানে আবারও আপনার প্রশ্নের স্পষ্ট জবাব দিয়েছি, এটি কারো এক কৃতিত্ব নয়। তো কার্জন হলে যে সর্বশেষ ছাত্রলীগকে যে বিতাড়ন ঘটনা, সেদিন সন্ধ্যা না মানে বিকেল থেকে রাত 8টা-9টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আসিফ ছিল উপদেষ্টা সহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এবং আশেপাশে ছাত্রদলের কারা কারা ছিল, সেইটি ফুটেজটি বিশ্লেষণ করে আপনারা দেখতে পারবেন। তারপর আপনি আসেন প্রতিটি, এই যে শহীদ মিনারে আরেকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটেছে সোশ্যাল মিডিয়ায়, এইগুলোর সাথে একটি সবচেয়ে আসার কথা হলো ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। আজকের সারাদিনের এই জুলাই আগস্ট আন্দোলনের ক্রেডিট ছিনতাইয়ের ঘটনায় ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। আমরা হয়তো আমাদের কিছু নেতাকর্মী রয়েছে, তারা তাদের স্মৃতিচারণ করেছে। কারণ কি যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে, ফলে আপনারা তো না, আমরা সেভাবে ছাত্রদলকে গড়ে তুলেছি, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের দ্বারা কেউ মর্মাহত না হয়, কোনো ক্যাম্পাসে কিংবা কেউ সোশ্যাল মিডিয়াতেও যেন আমাদের তো বট বাহিনী গড়ে তোলার প্রয়োজন নেই, অনেকের প্রয়োজন রয়েছে, ছাত্রলীগের ছিল। আমি শেষ করে নিচ্ছি, আপনি শহীদ মিনারে এই আরেকটি ঘটনায় আসছে দেখুন, অনেকেই এই সোশ্যাল মিডিয়ায় একটি ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে
যে তারা লাঠি সরবরাহ করেছে শহীদ মিনারে। তো আপনি এই কোন ছাত্র সংগঠনের নাম বলতে কি ভয় পান রাকিব? না, এটা এখন এই ভয়টা তাহলে একটি ছাত্র সংগঠন আমরা কেন বলছি? আমরা কখনো যেহেতু খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে রাজনীতি করেছি, আল্লাহর রহমতে, আল্লাহ ব্যতীত আমরা এই পৃথিবীতে কাউকে ভয় পাই না, ছাত্র দলের কেউ। তো সেজন্য আমি বলছি, আমি নাম উল্লেখ করছি না, তাদের প্রতি কিছুটা সম্মান রেখে। শহীদ মিনারে লাঠি সরবরাহ করেছে এবং 1000 কিংবা 500 বলা হচ্ছে, আর ছাত্র দলের নেতা কর্মীরা জিআই পাইপ নয়াপল্টন পার্টি অফিস থেকে রিক্সা যুগে এই শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেটা কিন্তু এই যে আজকে যারা সমন্বয় শীর্ষ সামনে সারি সমন্বয় করেছেন তাদের অনুরোধে, এবং একদিনের ঘটনা, কিন্তু ক্যাম্পাসে যতদিন আমরা যেদিন হল প্রতিটা দিন। আপনাকে একটু থামাই ভাই, পরিষ্কার মানে ছাত্রদল বড় সংগঠন হিসেবে তাদের যে অবদান ছিল সেটা নিয়ে সম্মত কোনো বিতর্ক নয়। রাশেদ, আপনাকে এই প্রশ্নটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনি এই আন্দোলনের একদম শুরুর যে ঘটনা 2018 সেখান থেকেই আপনার উদ্ভব, এবং সেখান থেকে আপনারা এখন মেন বা মূলধারার একটি রাজনৈতিক দলের আপনি দ্বিতীয় মানুষ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ক্রেডিট নেয়ার যুদ্ধের সঙ্গে নতুন যে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে, সেইটার সেকেন্ড ম্যান মানে সদস্য সচিব কে হবেন তার কোন আন্তঃসম্পর্ক আপনি খুঁজে পান? মানে সেখানে সাবেক শিবিরের কে হবে নাকি সাবেক বামপন্থী কেউ হবে, এরকম কোনো বিভাজন হলো কিনা? এখন আমার যেটি মনে হচ্ছে যে মানুষ মাত্রই শিবির, এরকম মনে হচ্ছে। মানে ফেসবুকে আমি দেখেছি অনেকে লিখছে, আসলে এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শুরু হয়েছে, এখন আসলে সন্দেহ তৈরি হচ্ছে যে কে শিবির কে শিবির না। নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু এ ধরনের যে আপনার সমালোচনা, সেটা সূত্রপাত, এবং দেখেন সেই সূত্রপাত আজকে সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান বা নতুন একটি দল, সেটা কিন্তু ভাটা পড়ল। তারা দাবি করতে পারে না এটি সাধারণ ঘটনা, বাট এটি আসলে সাধারণ কোনো ঘটনা হলে আজকে টকশোর আয়োজনটা হতো না। হয়তো এরকম আরও অসংখ্য টকশো আজকে রাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হচ্ছে। দেখেন, আমরা শুরুতেই যেটি বলেছিলাম, যখন আপনি সবার মর্যাদা, সবার অর্জন সেটি স্বীকার করবেন না, তখন কিন্তু একটি সময় না একটা সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। এতদিন শিবির যেটি করেছে, যে তারা চুপ ছিল, তারা যে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটি নিয়ে মুখ খোলে নাই। কিন্তু যখন দেখছে যে আসলে তাদের যে অর্জন, ত্যাগ, সেটি আসলে মূল্যায়ন করা হচ্ছে না, তখন তাদের মধ্যে অনেকে আছে এটি আসলে তুলে ধরছে, লেখালেখি করছে। সবাই তার একরকম না, হয়তো যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা এটি নিয়ে কথা বলছে না। এর আগে দেখেন, আমরা কিন্তু এই কথাগুলো আমাদের ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ আমরা বলেছি। এমনকি বিএনপির পক্ষ থেকে বলেন বা ছাত্রদলের পক্ষ থেকে শীর্ষ পর্যায় থেকে না আসলেও অনেকে কিন্তু এই খবরের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, অন্যান্য দল থেকেও এসেছে। আমরা বারবার বলে আসছিলাম যে ৭১-এর পরে যেমনিভাবে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিব ক্ষমতা কক্ষিগত করেছিল, ঠিক একই স্টাইলে একইভাবে ২৪-এও কিন্তু সেই ক্ষমতা কক্ষিগত করা হয়েছে, একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে আপনি যদি জাতীয় ঐক্য সংহতির জাতীয় সরকার গঠন না করেন, তাহলে আগামীতে পরিস্থিতি সামলাতে পারবেন না। এখন কি পারতেছে? আজকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম, তাদের ভিতরে মতানৈক্য, তারা বিভাজিত, তাদের চাওয়া পাওয়ার ভিন্নতা, এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, তারা ফিরে আসতে পারে। আমাদের এই বিভাজন দেখে, আমাদের এই রুটি নিয়ে ভাগাভাগি দেখে তারা কিন্তু হাসতেছে। আজকে দেখলাম যে শেখ হাসিনা লাইভে এসেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। শেখ হাসিনা লাইভে এসেছে এবং আওয়ামী লীগের পেজ থেকে একটি পোস্ট দিয়েছে, সেটি আমি দেখেছি এই বিভাজন নিয়ে। এক্স্যাক্টলি, শেখ হাসিনা ফেসবুক লাইভে এসেছে এবং তিনি বলছেন যে আমি আসব, আমি ফিরব। এই সাহসটা আসলে কই থেকে পাইতেছে? কারণ শেখ হাসিনা বুঝতেছে যে অভ্যুত্থানের পরে যদি একতা না থাকে, তাহলে কিন্তু কামব্যাক করা সহজ হয়ে যায়। যেমন কিন্তু এর আগে কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করেছে আমাদের ভিতরে বিভাজনের কারণে। এখন যদি আমরা এই ধরনের ক্রেডিট ভাগাভাগি করতে থাকি, তাহলে কিন্তু হাসিনা খুব সহজেই কিন্তু ফিরে আসবে। আপনি কি আমাকে সময় দিবেন? তাহলে আমি শেষ করি। সেটি হলো, আমরা মনে হয় জাতিসংঘের এই রিপোর্টের পরেও শেখ হাসিনার কামব্যাক করা খুব সহজ হবে না। আমরা যদি নিজেরা মারামারি করে, খোনাখুনি করে, নিজেরা যদি রক্তারক্তি করি, তাহলে হাসিনা তো কামব্যাক করতেই পারে। আমরা এই জন্যই বারবার বলছি যে সবার যে অর্জন, সবার যে ত্যাগ,
সেটির মূল্যায়ন করতে হবে। ছাত্র দলের ব্যাপক ভূমিকা আছে আন্দোলনে, ছাত্র শিবিরের আছে, ছাত্র অধিকার পরিষদের আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন ইসলামিক বলেন, বাম বলেন বা মধ্যপন্থী বলেন, সবাই মিলে আন্দোলনটা করেছে। কিন্তু সামনে নামটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল। এক্স্যাক্টলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল। কিন্তু যখন আমাদের প্রধান উপদেষ্টা একমাত্র বৈষম্য বিরোধী নেতৃত্বের সামনে যারা ছিল, ছাত্র প্রতিনিধিদের সাথে সংলাপ করার নামে শুধু তাদের সাথে বসে, তখন শিবিরের মনে আঘাত লাগে, ছাত্র দলের লাগে, ছাত্র অধিকার পরিষদের লাগে। সুতরাং এই যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, সরকারের এখান থেকে খানিকটা এক ধরনের বিভাজন তৈরি হয়েছে, সরকার নিজেই বিভাজন তৈরি করছে। আমি ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকে একটা প্রশ্ন রেখে বিরতিতে যেতে চাই। অনেকেই বিশ্বাস করছেন যে নবগঠিত যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে, সেটা সদস্য সচিব কে হবেন, সাবেক শিবির কেউ হবেন নাকি বামপন্থী সাবেক কেউ হবেন, সেখান থেকে আসলে এই আলোচনা, এই বিতর্কের সূত্রপাত। তাই যদি হয় তাহলে ছাত্র শিবির তো বাংলাদেশের নতুন কোনো সংগঠন না। আপনারা গত এই জুলাইয়ের আগে 16-17 বছর কতটুকু কি করতে পেরেছেন, ছাত্র দল কতটুকু কি করতে পেরেছে, সেগুলোর তো ডকুমেন্টেড, সেগুলো তো মানুষ দেখেছে। ফলে এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়েছে, সেইটা দিতে সংকটটা কোথায়, বা আদৌ কোনো সংকট আছে কিনা আপনাদের, সেই প্রশ্নের উত্তর শুনবো। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আছেন আমাদের সঙ্গে। সাদ্দাম, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল, তার পদ প্রাপ্তি নিয়েই এই সংকটের সূচনা কিনা, সেটি যদি একটু বলেন। সেই সাথে একটু যদি যুক্ত করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সামনে ছিল, মানে প্রকাশ্যে ব্যানারটা তাদের ছিল, সঙ্গে আপনারা সবাই ছিলেন, কিন্তু প্রকাশ্যে ছাত্র শিবিরের পক্ষে আসা তো সত্যি সত্যি কঠিন ছিল জুলাই আগস্টে। সেই সত্যটা যদি মানেনি, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে জুলাই গণ অভ্যুত্থানের প্রকাশ্যে থাকার ক্রেডিট দিতে সমস্যাটা কোথায় আসলে, সাদ্দাম? যে আপনি বিরোধীর আগে যে কোশ্চেনটি করেছিলেন, মূলত আমরা যেটা কামনা করি যে একটা দল নতুন ভাবে গঠিত হচ্ছে এই বাংলাদেশের জন্য, নিঃসন্দেহে এটা অনেক বড় পজিটিভ। যাদের নেতৃত্ব এবং আন্দোলনের যারা সামনে লাইনে ছিল, তাদের মধ্য দিয়ে এই আন্দোলন, যে আন্দোলনটা অর্গানাইজ হয়েছে, সেই আন্দোলনটা একটা বৈষম্যহীন একটা দল গঠন করবে। এবং আমরা আশা করি যে তারা যে রূপ নিয়ে এই আন্দোলন শুরু করেছিল, অর্থাৎ বৈষম্যের বিরুদ্ধে একটা আন্দোলন তারা শুরু করেছিল জাস্টিস প্রতিষ্ঠার জন্য, তো দল গঠনের ক্ষেত্রে এই বিষয়গুলো তারা মাথায় রাখবে, এটা আমাদের প্রত্যাশা। দ্বিতীয়ত হচ্ছে একটা দলের নেতৃত্ব কিভাবে হবে, এটা অবশ্যই ডেমোক্রেটিক সিস্টেমেই হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করে তাদের নির্দিষ্ট কাউন্সিলের মধ্য দিয়ে নেতা নির্বাচন হোক, তাদের ভিতরের যে ইন্টারনাল সিস্টেম গুলো, সেটা যেন আবার এমন না হয় যে একটা ফোরাম তৈরি হয়ে যাচ্ছে আর একটা ফোরামের মধ্য থেকে নেতৃত্ব বাছাই হচ্ছে, যার ফলশ্রুতিতে অনলাইনে এমন কাদা ছড়াছড়ি আমরা দেখছি। এটা আমরা কামনা করি না। আমরা আশা করি যে এই দলটা একটা আইকনিক ভাবে তৈরি হোক, এবং তারুণ্যের এই দলের উত্থান হলে এই দেশ তাদের কাছ থেকে কিছু উপকার পাবে। দ্বিতীয়ত হচ্ছে সাবেক শিবির বলতে একটা টার্ম ব্যবহার করা হচ্ছে। আসলে ইসলামী ছাত্র শিবির করার পরে স্বাভাবিকভাবেই হচ্ছে ইসলামী ছাত্র শিবির একটা অটোনোমাস একটা সংগঠন, যে যা কারো লেজুর ভিত্তি না বা হচ্ছে কারো পারপাস সার্ভ করে না। মূলত আমরা একটা আইডিওলজি নিয়ে কাজ করি, আমাদের ছাত্রদেরকে আমরা সেই আইডিওলজি গুলো ইসলামী ছাত্র শিবির করাকালীন সময় এগুলো বোঝানোর চেষ্টা করি। ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব শেষ করে সে কোন দলে যুক্ত হবে, এই ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো গাইডলাইনও দেওয়া হয় না, বা কারো উপরে কোনো ধরনের প্রেশার ক্রিয়েটও করা হয় না। সে ছাত্র সংগঠন থেকে বের হয়ে গিয়ে, অনেক ছাত্র শিবিরের ভাইয়েরা রয়েছে যারা বের হয়ে গিয়ে কোনো দল করে না, তারা একাডেমিক লাইনেই কাজ করছে, হায়ার স্টাডি করছে, অন্য কাজগুলো করছে, আবার কেউ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে পলিটিক্স করছে। তো এই যে নতুন দল যেটা গঠিত হচ্ছে, সেই দলের মধ্যে যখন আমরা দেখি যে শুরুতেই এমন একটা হাইপ অনলাইনের মধ্য দিয়ে এক্স শিবির ফোরাম বা এক্স শিবিরের মধ্যে থেকে সেক্রেটারি দিতে হবে, এই জিনিসগুলো কোটার ভিত্তিতে যদি একটা দলের নেতৃত্ব তৈরি হয়, তো এটা আসলেই দুঃখজনক। যারা এই কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে, সেখানে আবার এইরকম একটা সাদ্দাম, খুবই ইন্টারেস্টিং একটা আলাপ, সাদ্দাম খুবই ইন্টারেস্টিং একটা আলাপ আপনি তুলেছেন। ধরেন রাকিবের যে দল, ছাত্র দলের নেতারা সরাসরি পরবর্তীতে বিএনপি বা যুব দলে সম্পৃক্ত হন, আপনি বলছেন ছাত্র শিবিরের নেতারা সরাসরি জামাত করবেন,
এরকম বাধ্যবাধকতা নাই। যদিও আমরা দেখেছি যে জামাত ইসলামের এখন কেন্দ্রীয় নেতৃত্বের অনেকেই আছেন, শফিকুল ইসলাম মাসুদ সহ, যাদেরকে আমরা ছাত্র অবস্থায় নেতা হিসেবে দেখেছি, তারা মূল জামাতের নেতা হয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আদর্শিকভাবে আপনাদের অনুষ্ঠানে জামাতের আমির যান, আপনাদেরকে সাংবিধানিকভাবে বা গঠনতান্ত্রিকভাবে না হলেও জামাতের ছাত্র সংগঠন হিসেবে মানুষ চিনে, সেখানে আপনার জামাতকে বাদ দিয়ে নতুন একটি দলে বৈষম্যহীনভাবে আপনারা যেতে চাচ্ছেন, সেটা আপনার কথা থেকে পরিষ্কার, সেটা কেন? আপনার কথা ক্লিয়ার না শুনতে পারলেও যতটুকু বুঝলাম যে মূলত ইসলামী ছাত্র শিবিরের কাজ করে জামাত ইসলামের যে হাই কমান্ড বা হচ্ছে উপরের দলের নেতৃত্ব রয়েছে, এটা ইসলামী ছাত্র শিবিরে যারা করেছে তাদের যোগ্যতার ভিত্তিতে গিয়েছে। একটা অংশ হয়তো এমন আছে যারা ইসলামী ছাত্র শিবির করেনি, জামাতের নেতৃত্ব রয়েছে, এই অংশটাও আছে। আবার ছাত্র শিবির করে অন্য দলেরও মূল দায়িত্বে চলে গিয়েছে যোগ্যতার ভিত্তিতে। আমাদের ছাত্র শিবির বা ছাত্র সংগঠনের মূল যেই কনসেপ্টটা থাকে, একটা ছাত্রকে কোয়ালিফাইড করে গড়ে তোলা এবং দেশের সেবায় সে কাজ করবে, দেশের কল্যাণের জন্য কাজ করবে। যে দলেই যাক না কেন, ইসলামী ছাত্র শিবির থেকে ছাত্র শিবির করেছে আর যে দলেই যাক না কেন, তাদের স্টাডি করবেন, তাদের ব্যাপারগুলোতে আপনারা দেখবেন করাপশন ফ্রি এই মানুষগুলো, তারা তাদের কথা এবং কাজের মধ্যে ঠিক রেখেছে, দেশকে সার্ভ করছে, দেশের পারপাসকে সার্ভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং কল্যাণমুখী কার্যক্রমগুলো পরিচালনা করছে। তারা সংসদে যাক আর যেখানেই যাক না কেন, তাদের এই বেসমেন্টটা, আইডিওলজির এই বেসমেন্টটা, যে নৈতিকতা, ইথিক্স, নর্মস, ভ্যালুস, এই জিনিসটা যেন ঠিক থাকে, এই বিষয়গুলোর প্র্যাকটিসই ইসলামী ছাত্র শিবির করার কারণে একজন ছাত্রকে আমরা সাধারণত দিয়ে থাকি। সুতরাং এখন ইসলামী ছাত্র শিবির করে কেউ যদি নতুন কোন ছাত্র মানে নতুন কোন দল গঠন করতে চায়, অন্য কোন দলে যেতে চায়, বা এমন হতে পারে ইসলামী ছাত্র শিবির করার কালীন সময়ে তার যদি ইচ্ছা হয় যে না আমার এই দল সুইটেবল না, আমরা তাকে, আমাদের সংবিধানই বলেছে সে ইস্তফা দিতে পারে, ইস্তফা দিয়ে সে যে কোনো দলে যেতে পারে। এই অবারিত সেটা আমরা দেখেছিও। জি, আপনাকে একটু থামাই, আমি একটু ছাত্রদলের সভাপতি আপনার কাছে আসতে চাই। আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন হচ্ছে যে এই নতুন দল নিয়ে, ধরেন ছাত্র শিবিরের, আপনার বাম ছাত্র সংগঠনের বন্ধুদের যেরকম আগ্রহ, ছাত্রদলের সেরকম আগ্রহ নাই কেন, বা সাবেক ছাত্রদলের নেতাদের সেই আগ্রহটা নাই কেন? এটার প্রধান কারণ কি এই যে বিএনপি একটি অনেক বড় সংগঠন এবং সবচেয়ে বড় সংগঠন এখন নিঃসন্দেহে, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, বা আওয়ামী লীগ থাকলেও আসলে আপনারা দুজনই পালাক্রমে এই দেশ শাসন করেছেন যতদিন আওয়ামী লীগ ছিল, ফলে সেটাই কি মূল কারণ নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে? এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই 5 আগস্টের পর থেকে ক্যাম্পাসগুলো ছাত্র রাজনীতি মুক্ত করার একটা স্লোগান উঠেছিল, আবার যারা সেই স্লোগান তুলেছিল তারা ছাত্র সংসদ নির্বাচনও চায়, সেক্ষেত্রে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ কি আসলে ক্যাম্পাসগুলোতে? ধন্যবাদ। প্রথমত বলি, গর্ব করেই বলি, এটি অন্যভাবে বলতে নেই, ছাত্রদল আমরা যারা করি কিংবা আমাদের যারা নতুন নেতাকর্মী যারা প্রথম ছাত্রদলে যারা নবীন হিসেবে প্রবেশ করে, এখানে অন্যতম প্রধান ভূমিকা পালন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়কার যে ছাত্রদলের আমাদের গঠনতন্ত্র রয়েছে এবং তার সময় ছাত্রদলের যে ইতিহাস ঐতিহ্যের যে একটা ধারাবাহিকতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে বাংলাদেশের সকল ক্যাম্পাসেই, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওই উত্তাল সময়গুলোতে, স্বৈরাচারের বিরুদ্ধে উত্তাল সময়গুলোতে, এবং পরবর্তীতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমি সরাসরি বলছি, এবং গণতন্ত্র রাষ্ট্র বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের যে একটি প্রবেশদ্বার হিসাবে ছাত্রদল ভূমিকা পালন করেছে, এই ইতিহাস ঐতিহ্যে সবাই বিমোহিত হয়। এজন্যে যারা ছাত্রদলের সাধারণত নতুনভাবে অন্তর্ভুক্ত হয় কিংবা এই শীর্ষ নেতৃত্ব থেকে পরে আর অন্য কোথাও যেতে চায় না, এটি একটা আদর্শিক বিষয়। এবং আমরা গর্ব করে বলতে পারি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বিএনপিতে এসে যোগদান করেছে, কিন্তু হ্যাঁ 2 জন, এবং কিন্তু ছাত্র দল থেকে এখন পর্যন্ত হয়নি, এটি আমাদের একটা গর্বের জায়গা। এবং আমার দ্বিতীয় প্রশ্নের জবাব যদি দেন রাকিব। জি, আমরা 5 আগস্টের পর থেকে, এর আগে থেকেই আমরা চেষ্টা করেছি যে ক্যাম্পাসগুলোতে এই যে ছাত্রলীগের সন্ত্রাস ছিল তার বিরুদ্ধে দাঁড়িয়েই প্রকাশ্য রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং ছাত্রদলের আমাদের যে বেশ কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে যে সেগুলো নিয়ে কাজ করার জন্য, সেজন্য আমরা বুকলেট নিয়েই কিন্তু সর্বশেষ আমি মনে করে থাকবো
ফেব্রুয়ারির পর থেকে মার্চের পর থেকে আমরা একটা বৃহৎ পরিকল্পনা নিয়েছিলাম। তো যাই হোক, পরবর্তী জুলাই আগস্ট আন্দোলনে আমরা সেটাই করেছি, কিন্তু আমরা কিন্তু সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছি। আপনি আগস্টের পরে দেখেন একটি অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আমি শুধুমাত্র একটু একটা কথা বলে আমি শেষ করে দেব। দেখেন, আমরা ছাত্রদলের একটি ইতিবাচক মানসিকতা নিয়ে ছাত্র রাজনীতি করে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্যাম্পাসে। বাংলাদেশের একটি হলে আজকের দিন পর্যন্ত রুম দখল, হল তো পরের কথা, রুম দখলের কোনো সংস্কৃতি ছাত্র, মানে 5 আগস্টের পরের কথা বলছি। হ্যাঁ, একটি দিনের জন্য ছাত্রদল নামে কোনো অভিযোগ আসেনি। সামান্যতম যদি কোনো অভিযোগ কোনো কলেজেও এসে থাকে, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। এটি হলো আগের থেকে বর্তমান সময়। ছাত্র সংসদ নির্বাচন চান? হ্যাঁ বা না বলেন? অবশ্যই। এখনই চান না জাতীয় নির্বাচনের পরে চান? না, আমরা আমাদের যে সামান্যতম যে আমাদের সংস্কার রয়েছে, এবং বিশেষ করে ছাত্র লীগের যে সকল দোসররা হলে অবস্থান করছে তাদের সুনির্দিষ্টভাবে তালিকা করে বিচার করে এবং সামান্য সংস্কার অলরেডি করে ফেলছে। আমি একটা বিষয় শেষ করে দিই। দেখেন, আমাদের এই যে ষড়যন্ত্রমূলক রাজনীতি অব্যাহত রয়েছে, এখানে আমি একটা বিষয় টেনে নিয়ে আসছি। দেখেন, স্থানীয় নির্বাচন নিয়ে ওটা নিয়ে আলাদা করে কথা বলবো, জাতীয় নির্বাচন নিয়ে স্থানীয় নির্বাচনের কথা বলবো। রাশেদ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে কি থাকবে না? যদি ছাত্র রাজনীতি বন্ধের কথা যারা বলে তারা আবার ছাত্র সংসদ নির্বাচন চায়, তাহলে এই ছাত্র সংসদটা কিসের ভিত্তিতে হওয়া উচিত? এবং আপনারা এই ধরেন রাজশাহীতে ছাত্র সংসদ নির্বাচনের কথা ফেব্রুয়ারিতেই, কালকেই একটা সেমিনার আলোচিত হয়েছে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে, জাহাঙ্গীরনগর আলোচনা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা হচ্ছে। ফলে ছাত্র সংসদ নির্বাচনগুলো দ্রুততম সময় হওয়া উচিত কিনা? ধন্যবাদ। দেখেন, আমি ডাকসুতে জিএস পদে নির্বাচন করেছি এবং আমরা ভিপি জিএস সহ টোটাল 11টি পদ, ভিপি জিএস সহ টোটাল 11টি পদে পাশ করেছিলাম, কিন্তু 2টা পদ ঘোষণা করে। আওয়ামী লীগের সময় নির্বাচন সবাই জানে। তো যাই হোক, আমাদের গত প্রায় 2 সপ্তাহ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে ডাকা হয়েছিল, যারা সাবেক ভিপিজিএস এবং ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছে, মানে যারা মানে ফ্যামিলিয়ার ফেস আর কি, এবং সাবেক ছাত্রনেতা। সেখানে আমরা মতামত দিয়েছি। আমাদের সভাপতি নুরুল হক নূর ছিলেন, আমি ছিলাম, শামসুজ্জামান দুদু ভাই ছিলেন, এবং আমান ভাই আসার কথা ছিলেন, তিনি আসেননি। খালিল কবির খোকন ভাই সহ অনেকে এসেছিলেন, এবং সেখানে ভিসি ছিলেন এবং অন্যান্য শিক্ষকরা ছিলেন। সেখানে কিন্তু ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দেখলাম যে সবাই মোটামুটি ডাকসু নির্বাচন চায়, এবং এখনো পর্যন্ত ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা হয়েছে। আমি যতদূর জানি যে সবাই ডাকসু নির্বাচন চাই, কিন্তু কিছু কিছু আসলে সংস্কারের বিষয়ে আসলে মতামত রয়েছে। যেমন আমরা 19 সালে যে নির্বাচনে অংশ নিয়েছি, তখন তো আপনার শিক্ষকরা সরাসরি কারচুপির সাথে জড়িত। যেমন সাবেক উপাচার্য আখতারুজ্জামান বলেন, প্রক্টর গোলাম রাব্বানী বলেন, এবং যারা প্রভোস্ট ছিলেন, অন্যান্য দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, সবাই কারচুপির সাথে জড়িত। এখন ওই প্রশাসন তো এখনো পর্যন্ত বহাল রয়েছে, ওই শিক্ষকরা বহাল রয়েছে। একই সাথে আপনি দেখেন যে ছাত্রলীগের সবাইকে হল থেকে বের হয়ে গেছে না, অনেকে কিন্তু পরবর্তীতে আপনার বৈষম্য বিরোধী নেতা সেজেছে, নানানভাবে বন্ধু নেতা, বন্ধু শেল্টার দিয়েছে। অসুবিধা কি? ছাত্রলীগের নেতারা বৈষম্য বিরোধী নেতা আগেও সেজেছে না, বলছি দায়িত্ব নিয়েছে, সেটা আলাদা কথা। কেউ যদি ওই অভ্যুত্থানের আগে পদত্যাগ করে আন্দোলনে অংশ নেয়, আলাদা কথা, কিন্তু পরবর্তীতে বন্ধু প্রোটেকশন দিচ্ছে ছাত্রলীগের, আপনি বলছেন এক্স্যাক্টলি। তো এটাই বলতেছি। তো এই যে কারা কারা ছাত্রলীগ ছিল, আমি ইতিমধ্যে কিন্তু 19 সালের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমি অভিযোগ দাখিল করেছি, এবং তার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমি সেখানে স্পষ্টভাবে দাবি জানিয়েছি যে উপাচার্য আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী থেকে শুরু করে যে সকল শিক্ষকরা, তাদের বিচার চেয়েছি, এবং একই সাথে ছাত্রলীগের ডাকসুতে যারা পদ পেয়েছিল অবৈধভাবে ভর্তি হওয়ার মাধ্যমে, আমি তাদের ডাকসু পদ বাতিল চেয়েছি। তো আমার যে অবজারভেশন, আমার কাছে মনে হয় যে ডাকসু নির্বাচনটা হওয়া দরকার, কিন্তু সংস্কারের পরে, সংস্কারটা হতে হবে। আমি একটু আদিব, আপনার কাছে খুব সরাসরি প্রশ্ন, নির্বাচন দিলেই শান্তি আসবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে একটা বিশাল সমাবেশ করেছেন লালমনিরহাটে তিস্তা অভিমুখে, এবং সেইখানে তিনি বলেছেন দেশে যে অশান্তি রয়েছে, নির্বাচন দিলে অশান্তি দূর হবে, এবং তিনি নির্বাচন বলতে আসলে জাতীয় সংসদ নির্বাচনের কথাই বলছেন। আপনারা খুব দ্রুত নির্বাচন চান না? আপনারা বলছেন যে একটা গণভোটের ব্যবস্থা করতে হবে, সংবিধান সংশোধনের, আপনারা অনেক বিষয় বলেছেন, রাষ্ট্রপতির অপসারণ, এবং অনেক বিষয়ে বিএনপি আপত্তি করেছে। আসলে কি নির্বাচন দিলে সমাধান আসবে, শান্তি আসবে? যদি তাই হয়, তাহলে নির্বাচন দিলে জাতীয় নাগরিক কমিটির আপত্তি কোথায় ভাই? ধন্যবাদ আবার আপনাকে। আপনি দেখেন না, অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শুরু করে বিএনপি বারবার একটি বিষয়ের দিকেই মনোনিবেশ করতেছে যে নির্বাচন দিলেই দেশের শান্তি
বিরাজ করবে এবং হবে। আপনি যদি আমাদের এখানে একটি তথ্য দেখেন যে আগস্ট পরবর্তীতে, আমি জাস্ট দুটি তথ্য শেয়ার করতে চাই। যে জাতীয় নির্বাচনের আগে বিএনপি যে এক দফা ঘোষণা করেছিল, সম্ভবত 28 জুলাই অথবা 28 অক্টোবর এক দফা ঘোষণা করেছিল। সেই 28 অক্টোবর থেকে শুরু করে 7ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিএনপির 22 থেকে 27 জন নেতাকর্মী শহীদ হয়েছে। 5ই আগস্টের পরে আপনি যদি বিভিন্ন তথ্যগুলো দেখেন, এই আজকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে প্রায় বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায়ে অন্তকোন্দলে প্রায় তাও 20 থেকে 22 জন লোক মারা গেছে। এবং সর্বশেষ আপনারা দেখেছেন আগস্টের পরপরই সম্ভবত 23শে আগস্ট ফরিদপুরের ভাঙা শহীদুল ইসলাম ভাই কৃষক দলের সেক্রেটারি এবং আরেকজন আপা শামা ওয়াহেদ আপা, তার নেতাকর্মীরা একেবারে খুনোখুনি করেছে। আমাদের কাছে যে বিষয়টি মনে হচ্ছে, দেশের বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের বিতর্কতের যে মোরাল অবস্থান এবং একই সাথে তাদের ভিতর থেকে যে ধরনের মানে পুলিশের মনোবল এবং প্রশাসনের অন্যান্য যে জায়গাটা, সেই জায়গাটাতে তারা জাতীয় নির্বাচন করার মতন আমার কাছে মনে হচ্ছে যে এটা তাদের জন্য খুব দুরূহ বিষয়। কারণ যেহেতু বিএনপির জন্য জাতীয় নির্বাচন করা দুরূহ বিষয় না, বিএনপির জন্য জাতীয় বিএনপি নির্বাচন করবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে বিএনপির একই আসনে এত একাধিক প্রার্থী, দলীয় প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, মানে যেটা ধরেন 24 সালে আওয়ামী লীগের যেরকম হয়েছে, এই যে তাদেরকে মানে যে কন্ট্রোল করতে না পারা, ফলে আপনি মানে নিজের দলের ধরুন খুনাখুনি করেছে, জাস্ট কার আধিপত্যটা থাকবে। এটা হচ্ছে ফরিদপুরের জাস্ট একটা স্পেসিফিক উদাহরণ। আচ্ছা, আমি যদি আমার নিজ বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জ, আদিব ধরেন আপনারা জাতীয় নাগরিক কমিটি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, তার সদস্য সচিব কে হবেন সেটা নিয়ে আপনারা ফেসবুকে ফাটাই ফেলছেন। আপনারা এখনো রাজনৈতিক দল হননি। বিএনপির বয়স কত? এত বছরের পুরনো একটি দল যারা একাধিকবার এদেশ শাসন করেছে, ক্ষমতায় ছিল, বিপুল ভোটে বিজয় হয়েছে, তো তার এরকম থাকাটা কি খুব অস্বাভাবিক ভাই? না, আমি অস্বাভাবিকের বিষয় জায়গাটা থেকে বলি নাই। আমি বলছি তারা যেভাবে বলছেন যে নির্বাচন দিলেই শান্তি হবে, সেই জায়গার থেকে মানে এই যে নির্বাচন কেন্দ্রিক প্রার্থীদের মধ্যে যে ধরনের যে সিচুয়েশনটা, এইটা এই পুলিশ দিয়ে কোনোভাবে তার মানে আপনারা যেটা বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে দিলে নিশ্চয়ই শান্তি হবে। না, স্থানীয় সরকার নির্বাচন তো একসাথে দেওয়ার বিষয়টা সেটা না, এখানে সেটা আলোচনা করি। তার আগে স্থানীয় নির্বাচনের জায়গাটি হচ্ছে আপনার মানুষের স্থানীয় সরকার নির্বাচনে আপনার কাছেই ফিরবো। জাতীয় নির্বাচন দিলে শান্তি হবে না, এটা আপনার বক্তব্য স্পষ্ট, কিন্তু নাগরিক কমিটিকে এটা মনে করে যে স্থানীয় সরকার নির্বাচন দিলে দেশে শান্তি বিরাজ করবে। সেই প্রশ্নের উত্তর খুঁজবে দর্শক, তার আগে আবার একটা বিরতি নিই। দর্শক, আমরা আলোচনা করছি নির্বাচন দিলেই শান্তি আসবে কিনা। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আছেন আমাদের সঙ্গে। আজিব, খুব সরাসরি প্রশ্ন, আপনি বলছিলেন যে বিএনপির প্রার্থিতা নিয়ে এটা সেটা হবে, তাইলে ধরেন এমপি 300 আসনে 300 জন হবে, তাইলে স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন দিলে তার চেয়ে বেশি হবে। ফলে বিষয়টা হচ্ছে কি, স্থানীয় সরকার নির্বাচন একসাথে সারা দেশে হচ্ছে না। ফলে আপনার যখন যেটা হয় যে একটা দুইটা জায়গায় হবে, কয়েক দফায় হবে, কয়েক দফায়, অনেকগুলো দফায় হলো, তো একটা দফা হইলে তখন হচ্ছে সরকার নির্বাচন কমিশনের সক্ষমতা এবং আইন শৃঙ্খলার যে সক্ষমতা এবং ওই সময় যে পুলিশ দায়িত্ব পালন করছে তাদের কি মনোভাব। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে প্রশাসন, পুরো প্রশাসনটা কিন্তু ফ্যাসিবাদী প্রশাসনে বসানো, একেবারে কনস্টেবল থেকে শুরু করে, এবং তারা প্রায় সময় কিন্তু ভিতর থেকে স্যাবোটেজ করে। শাহবাগে যখনই কোনো আন্দোলন হয়, পুলিশের কিন্তু চেহারা এখন চেঞ্জ হয়েছে। শিক্ষকদের উপর যেভাবে পিটুনি দিয়েছে, ছাত্রদের উপর যেভাবে পিটুনি দিয়েছে, ফলে এই যে তার সিএনজি আলাদা দাবি মেনে নিয়েছে, হ্যাঁ সিএনজি আলাদা দাবি মেনে নিয়েছে, এই যে ধরেন তার ভিতর থেকে যে নানা ধরনের মানে একটা সাবুর, আমরা তো এই পুলিশ কখনোই চাবো না যে পুলিশ কয়েক দফায় স্থানীয় সরকার নির্বাচন হয়। আমার কাছে মনে হচ্ছে যে মানে সাধারণত স্থানীয় সরকার নির্বাচন কখনোই তো আমরা আমাদের অভিজ্ঞতায় একসাথে দেখি নাই, এটা নানা সময় নানা দফায় দেখেছি। 1 মাস 2 মাস পর 2 মাস পর বা হচ্ছে এক একটা এলাকার সময় এক এক ভাবে হয়ে থাকে। তার মানে অনেক দিন ধরে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা। এটা আসলে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা তো আসলে গভর্নমেন্ট সরাসরি অ্যানসার করতে পারবেন। আপনি আমাকে যেটা প্রশ্ন করছেন যে সংঘাতটা কম বেশি হবে কিনা, সেই ক্ষেত্রে আমার বক্তব্যটা হয়েছে যে যেহেতু স্থানীয় সরকার একসাথে সবগুলো হয় না, কিছু এলাকা বেসড হয়, ফলে এটার একটা কিছুটা আইন শৃঙ্খলা পরিষ্কার। এই কারণে আপনার স্থানীয় সরকার নির্বাচন আগে চান। আমি আপনার কাছে আসবো, আমি একটু সাদ্দামের কাছে যেতে চাই। সাদ্দাম, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, এবং আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি লাভ বা পরে হলে কি ক্ষতি?
এখানে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত। এটা তো ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে এবং লোকাল লেভেলের একটা ইলেকশন, যেখানে সাধারণ মানুষের যেমন এঙ্গেজমেন্ট থাকে, এবং এখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের অসংখ্য মানুষ যারা ইলেক্টেড হয় বা এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনগুলো এট এ টাইমে সারা বাংলাদেশে হয় না, এগুলো সেট করে করে এক একটা অঞ্চলে বা এক একটা এলাকায় হয়। তো সেক্ষেত্রে যখন স্থানীয় নির্বাচনটা, জাতীয় নির্বাচনটা একটা বড় ব্যাপার, এবং বিগত ৩-৪ বছর ৩-৪টা ইলেকশন আমরা দেখেছি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা কোনো ইলেকশন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, অনেক সিস্টেম লস হয়েছে। ইভিএম প্রক্রিয়া থেকে মানে অনেক বিষয়গুলো আসছে যে ইভিএম এর মাধ্যমে নির্বাচন হয়ে ডিজিটাল কারচুপি হয়েছে, সেখান থেকে কিছু ইভিএম, কিছু হচ্ছে সরাসরি ভোটের মাধ্যমে হয়েছে। নানা ধরনের বিশৃঙ্খলার মধ্য দিয়ে ইলেকশন গুলো হয়েছে, একপাক্ষিক ইলেকশন বা অনেক বিশৃঙ্খলা ছিল। তো জাতীয় ইলেকশনের মাধ্যমে যেহেতু একটা পাওয়ার হ্যান্ডওভার হয়, একটা রাষ্ট্রের নীতি নির্ধারণী, আইন প্রণয়ন, ভবিষ্যৎ এই রাষ্ট্রের নির্ভর করে হচ্ছে একটা সংসদের উপরে। সুতরাং এই সংসদ ইলেকশনটা দীর্ঘদিন পরে, ফ্যাসিবাদের পরে এই সংসদ ইলেকশনটা অবশ্যই একটা গ্রহণযোগ্য এবং ফেয়ার, একেবারেই মানে ভালো একটা ইলেকশন আমরা কামনা করি। মানে ফেয়ার হবে না কেন? ট্রায়াল হওয়াটা তো অবশ্যই যুক্তিসঙ্গত। আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনটা এটা একটা ট্রায়াল হিসেবে হতে পারে, এবং বিএনপি যেহেতু বড় সংগঠন, আমার বোধগম্য নয় যে এই জিনিসটা তারা কেন মেনে নেয় না। মানে ফেয়ার ইলেকশন ফেয়ার হবে না এই ভয়টা আপনাদের মধ্যে এখনো কাজ করে সাদ্দাম? এই বর্তমান সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন সুষ্ঠু হবে না, এই আশঙ্কাকে আপনাদের মনে এখনো কাজ করে? নির্বাচন সুষ্ঠু না হওয়ার পিছনে তো আমরা ওই ইলেকশন লাস্ট যেগুলো আওয়ামী লীগ করেছে, তারপরে আর কোনো বড় ধরনের ইলেকশন দেখি নাই। আবার ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, প্রশাসনের ক্ষেত্রে এখনো বিভিন্ন জায়গায় আওয়ামী দুর্বৃত্তপনা চলছে, এবং দপ্তর, উপদপ্তর এবং পুলিশ প্রশাসনের রদবদল কোনো কিছুই আমরা এখনো ঠিকঠাক মতো দেখি নাই। সুতরাং এই জায়গায় একই সেটেলমেন্ট, একই ধরনের সেটআপ দিয়ে একটা ইলেকশন হলে সেখানে কাঙ্ক্ষিত ফল আসবে, এটা আমরা একদম পরিষ্কার। আমি আপনাকে আর সময় দিতে পারছি না সাদ্দাম, আমার হাতে একদম সময় শেষ। আমি একটু রাকিব আপনার কাছে ফিরতে চাই। স্থানীয় সরকার উপদেষ্টা শারমিন মুর্শিদ বলছেন অন্ধকার থেকে দেশটাকে তুলে আনতে হবে, তুলে আনতে হলে সময় দিতে হবে। এই সরকার একটা অন্ধকার বাংলাদেশের সময় নিয়েছে, যদি সময় না দেয় রাজনৈতিক দলগুলো, তাহলে তার দায় আপনাদের নিতে হবে। আপনারা এত দ্রুত জাতীয় নির্বাচন কেন চান? জি ধন্যবাদ। এত দ্রুত নয়, ইতিমধ্যে 6 মাস অতিবাহিত হয়েছে, এটা দ্রুত নয়। তো আমি প্রথমে বলে নিচ্ছি, আজকে একটু আগে যে জাতীয় নাগরিক কমিটির যিনি রয়েছেন এবং ছাত্র শিবিরের, দেখেন তাদের বক্তব্য কিন্তু মিল পাওয়া গেছে, সাদৃশ্য। তারা দুজনে ব্যাখ্যা করলেন কেন স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত, কি ধরনের খুরা যুক্তি যে প্রশাসনে যারা বসে রয়েছে তারা স্থানীয় নির্বাচন করতে পারবে, কিন্তু যে আওয়ামী লীগের দূষণ হ্যানস্যান এর জন্য জাতীয় নির্বাচনে তারা করতে পারবে না, কিন্তু লোকাল নির্বাচনগুলো তারা সুন্দরভাবে এদেরকে রেখে করা সম্ভব। তো এই ধরনের যুক্তি। তো আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, জাতীয় নাগরিক কমিটি গঠন হওয়ার পর থেকে তারা সারা দেশে কমিটি দিয়েছে, তারা বাংলাদেশে কোন একটি জেলা আর উপজেলায় গিয়ে গিয়ে সাধারণ জনগণের মতামত নিয়েছে? কিংবা তারা যে কমিটি দিয়েছে সেখানে তারা ঢাকায় না থেকে তারা কোন উপজেলা জেলায় গিয়ে তাদের শীর্ষ নেতৃত্ব গিয়ে একটা মতামত নিয়েছে? আজকে দিন মতো আমার চোখে ধরা পড়ে না। এটা তো পুরোপুরি ষড়যন্ত্রমূলক রাজনীতি। ঢাকায় বসে বসে বিভিন্ন জ্ঞান বিতরণ করা, বয়ান তৈরি করা, নেগেটিভ দাঁড় করিয়ে জাতির সামনে, মিডিয়ার সামনে বলা। আপনার এতগুলো কমিটি দিচ্ছেন, আপনি সেখানে মতামত সাধারণ জনগণের সাথে না, জেলায় জেলায় তারা গিয়েছে, আমরা দেখেছি। আমি বলি যে ওই 100 জন নিয়ে ওইটা তো ভাই আমি না বলি ছোট করতে চাই না, প্লিজ আমি এখানে কাউকে ছোট করতে চাই না। আমি আমার বক্তব্য বলছি, বলে ছোট করতে হবে। আমি আবারও বলছি, সাধারণ জনগণের জন্য যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, হাজার হাজার এদেশের 20 কোটি জনগণ, তো যখন আপনি লক্ষ লক্ষ জনগণের সাথে কথা বলবেন, এটা অটোমেটিক্যালি মিডিয়াতে আসবে। আমি শেষ করে দিচ্ছি, একদম পরিষ্কার, একদম সময় না। একইভাবে আপনি জামাতে ইসলামী এবং ছাত্র শিবিরের যে ভাষা আজকে পরিবর্তন হয়ে গিয়েছে স্থানীয় নির্বাচন নিয়ে, এর পিছনেও দূরদর্শনদি ষড়যন্ত্র রয়েছে। এবং সর্বশেষ একটি কথা বলছি, আমি শেষ করে দিই, রাশেদ খান আপনারাও কি এরকম দূরদর্শনদি মনে করেন রাকিবের মতো স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে ক্ষতি কি বা লাভ কি? দেখেন, আমি একাধিকবার বলেছি, যেহেতু জাতীয় সংলাপে আমি উপস্থিত ছিলাম, সরকার কিন্তু স্থানীয় নির্বাচনের ব্যাপারে কোনো আলাপ করেনি। আমি জানি না আসলে কেন রাজনৈতিক দলগুলো এই বিষয় নিয়ে খামাখা আলাপ করছে। সরকার আগে ডাকুক, তারপরে সেখানে আলোচনা হতে পারে, সেখানে প্রত্যেকটা দল তার
মতামত দিবে। স্থানীয় সরকার উপদেষ্টা বলেছিলেন, স্থানীয় সরকার উপদেষ্টা তো এককভাবে সিদ্ধান্ত নিয়ে কোনো ইলেকশন করতে পারবে না। এদিকে আপনার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে যে যদি ডিসেম্বর ইলেকশন করতে হয় আমাদের পক্ষে 2টা নির্বাচন করা সম্ভবপর নয়, সে ধরনের প্রস্তুতি আমাদের নাই, এই কথা তারা বলেছে। আমার মনে হয় সব মিলিয়ে নির্বাচনের বিষয়ে একটা জাতীয় ঐক্যমত দরকার। জাতীয় ঐক্যমত ছাড়া নির্বাচন আপনি করতে পারবেন না। আমি আর যে বিষয়গুলো বলতে চাই, দেখেন ছাত্ররা নতুন একটি দল গঠন করতে চায়, আমরা স্বাগত জানাই, কিন্তু এই দল গঠনকে কেন্দ্র করে যে ধরনের পরিস্থিতি তারা তৈরি করছে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, মিডিয়া বলেন, আমরা কি সারাক্ষণ একই নিউজ দেখব? আর এইখানে শিবির গেল নাকি কে গেল, এইগুলো এখন আলোচ্য বিষয় না। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় ঐক্য সংহতি ধরে রাখা এবং গণহত্যার বিচারটা করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কিন্তু সেই ব্যাপারে কোনো আলোচনা আমরা দেখছি না। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, কারণ কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না এসে উল্টো দেখছে লাইভ করতেছে। ভারতকে দায় নিতে হবে না এর জন্য, শেখ পরিবারকে গ্রেপ্তার করতে হবে। 30 সেকেন্ড সময় দেন, শেখ পরিবারকে কিন্তু এই সরকার ধরতেছে না। 14, 18 এবং 24 সালের যে দামি এমপিরা ছিল তাদেরকে ধরতে হবে, দুদকের মাধ্যমে পাকড়াও করতে হবে, কিন্তু সরকার কি করছে? এই এমপিদেরকে প্লিজ স্টপ, এমপিদেরকে কিন্তু জামিন দিতেছে এবং এই সরকারের উপদেষ্টারা কোনো ডামি এমপির পাশে বসে বিভিন্ন প্রোগ্রাম করতেছে। আমরা সে কারণে মনে করি যে সচিবালয়ে, পুলিশে, প্রশাসনে এবং সরকারের সকল সেক্টরে যে সকল আওয়ামী দুর্বৃত্তরা রয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে। অনেক ধন্যবাদ রাশেদ, অনেক ধন্যবাদ রাশেদ খান, অনেক ধন্যবাদ রাকিব, অনেক ধন্যবাদ আদিব, এবং আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন নুরুল ইসলাম সাদ্দাম। দর্শক, আমাদের হাতে একদমই সময় নেই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।